প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা। উত্তরসূরি পরিবারের সকল সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। বিশেষ করে বিশ্বজিৎ স্যার, উনি আমাকে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানে, সান্ধ্য অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। বৈশালী, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা দর্শকরা জয়েন করেছেন, আমাকে দেখছেন, তাদেরও অনেক অনেক ধন্যবাদ আমাকে যোগদান করায়, আমাকে সহযোগিতা করায়। আমি আশা করব শেষ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর বিশ্বজিৎ স্যার এত সুন্দর একটা, প্রতিদিন এত সুন্দর একটা, মানে লকডাউন পিরিয়ডে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটা খুবই একটা প্রশংসনীয় ব্যাপার। তো প্রথমে আচ্ছা, ধন্যবাদ, শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। কাকলিদি, থ্যাংক ইউ কাকলিদি, বিষ্ণু জয়েন করেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। এখানে তো অনেকেই আমাকে চেনেন না, আমি পরিচয়টা দিয়ে দিই। আমি হাইলাকান্দি থেকে বৈশাখী। পেশায় আমি একজন বিজ্ঞান শিক্ষিকা, আর সাথে আবৃত্তি চর্চাও করে থাকি। কিন্তু আমি এটাই বলবো, আমি কিন্তু কোনো শিল্পী না। আমি আমার কবিতার মাধ্যমে সবাইকে আনন্দ দিতে চেষ্টা করি, এটুকুই। আমি কিন্তু নিজেকে কোনো শিল্পী ভাবি না। আর আপনারা অনেক গুণী মানুষরা এখানে আছেন, গুণী ব্যক্তিরা আছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এটাই আশা করব, এটাই আমার আপনাদের কাছে অনেক পাওনা থাকবে। আর তাহলে আমি বেশি কথা বলবো না, আমি শুরু করছি। আচ্ছা ঠিক আছে অনন্যাদি, থাকো, পাশে থাকো শেষ পর্যন্ত। আচ্ছা, কবিতা জগতের সূচনা যেটা হয়েছিল, সেটা পঞ্চদশ শতাব্দীতে বৈষ্ণব পদাবলী যুগ থেকেই কিন্তু কবিতা যুগের সৃষ্টি হয়েছিল। কবিতার উৎসটা কিন্তু পঞ্চদশ শতাব্দী বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকেই। কিন্তু এত পিছনে তো আমি যাব না, তাই আমরা যারা বাঙালি মানুষের, আমরা বাঙালি সত্তাটা শুরু হয় কবিগুরু দিয়ে। কবিগুরুর থেকে আমাদের বাঙালি সত্তা শুরু হয়ে থাকে। আর কদিন আগে রবীন্দ্র জয়ন্তী গেছিলো, সেহেতু আমি কবিগুরুর প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি পূর্বক একটি কবিতা দিয়ে আমি আজকের এই অনুষ্ঠানটা, আমার এই লাইভ সেশনটা শুরু করব। কারণ কবিগুরু ছাড়া আমাদের কবিতা জগতের বা আমাদের বাঙালি সত্তাটা কোনো মানে হয় না। তাই কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি একটা কবিতার মাধ্যমে আমি আজকের এই লাইভ সেশনটা শুরু করব। তারপরে আপনারা পাশে থাকবেন, আর অনেক অনেক কবিতা নিয়ে এসেছি আজকে, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ বিষ্ণু। আচ্ছা, তাহলে আজকে যে কবিতাটা আমি প্রথম পাঠ করতে চলেছি, সেটা একটু শ্রদ্ধাঞ্জলিমূলক কবিতা। সেটা লিখেছে সুবোধ সরকার। কবিতাটির নাম আপনি। সেটি কবিগুরুর প্রতি একটি শ্রদ্ধাঞ্জলিপূর্বক কবিতা। তো আমি এটা শুরু করছি, আপনারা পাশে থাকবেন। আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার এই লাইভ সেশনটাকে, যাতে আপনাদের সাথে সবাই দেখতে পারে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এটাই অনেক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার। আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস 8-এর ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছেন। 6 ভাই বোন, একবেলা ভাত জুটে, একবেলা জুটে না। হাতে সসপেন নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না। ক্যান্সারের কি কষ্ট, সে কথাও লেখা ছিল না গীতবিতানে। 6 ভাই বোনের একজনকে ভিখিরি হতে হবে, একজনকে স্কুলে যেতে হবে। এরকম অবস্থা যখন, তখন গীতবিতান কি দিতে পারে আপনার লেখা। আমার সামনে তখন মাত্র 2টো পথ খোলা ছিল। এক, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। 2, বন্দুকের নলি শক্তির উৎস। চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, দুদিকের 2 দেওয়ালে লেখা 2টো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া।
কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন। পাতায় পাতায় সে কি হাহাকার, পাতায় পাতায় কি কষ্ট, পাতায় পাতায় কি ছটফটানি, বিন্দু বিন্দু ঝরে জল, জল নয় কি খিদে। হ্যাঁ, একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি। আপনাকে আমার ঈশ্বর মনে হয়নি কখনো, পাত্রী মনে হয়নি। আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগরের স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসত। তো এই ছিল সুবোধ সরকারের আপনি কবিতাটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ মৌসুমি দি, পাশে থেকো। থ্যাংক ইউ আবুল সাবুর, থ্যাংক ইউ। আচ্ছা, সবার কমেন্ট আমি পড়তে পারবো না, যেহেতু আমি কবিতাতে ব্যস্ত থাকবো। আমি পরে দিয়ে সবার রিপ্লাই করে দেব। আর আপনাদের ভালো লাগছে কি লাগছে না প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো কদিন আগে, এখন আমি আসছি আর একটা কবিতা নিয়ে। কদিন আগে আন্তর্জাতিক মাতৃদিবস গেছিল, সেটার রেস্টটা এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি কেউই। তো আমি আজকে মাদের নিয়ে আরেকটা কবিতা বলতে যাব। খুবই হৃদয়স্পর্শী কবিতা, সেটি ভালো লাগবে আশা করি আপনাদের। কবিতাটি লিখে গেছেন শুভ দাশগুপ্ত। কবিতাটির নাম মা। আশা করি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। তমাল ভট্টাচার্য আছে। আচ্ছা, আমি শুরু করছি কবিতাটি। কবিতাটির নাম মা, লিখেছেন শুভ দাশগুপ্ত। আচ্ছা। যখন ডাকি শিউলি হয়ে শরৎ, তখন ভোরের হাওয়ায় বলে কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছি, সবখানিতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তোলে বলে বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন পাশেই আছে মা। মা বললি স্নেহের সকাল, মা বললি তৃষ্ণার জল, মা বললি ছায়ার আঁচল, মা বললি দুঃখ উধাও। ঘন্টা কি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা কোলে, মানুষ বড় চোখের জলে। তো না, দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিওরে হাত রেখে বলেন আমি আছি না। যখন ডাকি মা। তো এই ছিল একটা হৃদয়স্পর্শী কবিতা আমাদের মাদের নিয়ে। আন্তর্জাতিক নারী দিবসে আমি কবিতাটি পাঠ করেছিলাম আর আজকে আপনাদের সামনে পাঠ করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের। থ্যাংক ইউ কাকলি দি। আচ্ছা, আশা করি আপনারা জানাবেন আমাকে কি আপনাদের ভালো লাগছে কি মন্দ লাগছে, আপনারা একটু জানাবেন কমেন্টস করে তাহলে। আচ্ছা, রঞ্জন চক্রবর্তী, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা জিনিস বলি, যেহেতু এই যে উত্তরসূরি গ্রুপটা করিমগঞ্জের একটা সাংস্কৃতিক মঞ্চ, আমিও কিন্তু মানে জন্মসূত্রে আমি কিন্তু করিমগঞ্জের মেয়ে। আমার জন্ম হয়েছিল করিমগঞ্জের রেড ক্রস হসপিটালে, তারপরে আমার বাবার কর্মসূত্রে আমরা হাইলাকান্দিতে শিফট করে নিই। আমি কিন্তু বলতে গেলে আমি একটু করিমগঞ্জেরই মেয়ে। আমার জন্ম করিমগঞ্জের রেড ক্রস হসপিটালই হয়েছিল, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। সুন্দর আবৃত্তি দিদিভাই, থ্যাংক ইউ তোমার। আচ্ছা,
যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা পাশে থাকবেন শেষ পর্যন্ত। আর প্লিজ লাইভটা যদি ভালো লাগে শেয়ার করবেন, যাতে সবাই আপনাদের সাথে সেটা দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ রিমি, অসাধারণ, থ্যাংক ইউ। আচ্ছা, বৈশালী আছে নাকি, বৈশালী আছে নাকি তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি এখন বৈশালীর লেখা, বৈশালী এই গ্রুপের একজন মেম্বার সদস্য, আমার ছোটো বোনের মতো, ওর লেখা একটি কবিতা আমি এখন পাঠ করব। ও নারীদের নিয়ে একটা কবিতা লিখেছিল, খুবই সুন্দর কবিতা, আমি সেটা এখন পাঠ করতে যাচ্ছি, সঙ্গে থাকবেন। বৈশালী, তুমি যদি শুনতে পারো আমাকে, জানি না তুমি দেখছো কিনা, জয়েন করেছো কিনা, সেটা তোমারই লেখা কবিতা। যদি পরে জয়েন করো তাহলে শুনবে, খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিমলেন্দু দাস আমার হাজব্যান্ড। আচ্ছা, আমি শুরু করছি তাহলে। কবিতাটির নাম নারী। এটা বৈশালীর লেখা, বৈশালী দাসের লেখা। বৈশালী গ্রুপেরই একজন সদস্য, খুব ভালো ও লিখে, ওর লেখনী সত্যি অসাধারণ। আচ্ছা, নারী, হ্যাঁ সেই নারী যে তোমার মা, কখনো তোমার বোন, আবার কখনো তোমার স্ত্রী। তাহলে এত জ্বালাতন করছো কেন তাকে? তার ভেতরেও যে একটা কোমল হৃদয় আছে, সেটাকে ভুলে গেছো? তোমার মা তোমায় পরম মমতায় আহ্লাদে জড়িয়ে রাখেন, যে তোমার সুখের জন্য নিজের সুখ ত্যাগ করেন। তোমার বোন যে ভাই ফোটার দিন তোমার আয়ু বৃদ্ধির কামনা করে। তোমার স্ত্রী তোমার বিপদ কাটাতে প্রতিনিয়ত ব্রত করছে, আবার তোমার বাড়ি ফিরা অবধি না খেয়ে বসে থাকে। তবে নারী সম্পর্কে এত অবজ্ঞা, এত কুবিচার কেন তোমার মনে? পুরুষ, এটা শুধু কবিতা নয়, নারী হৃদয়ের যন্ত্রণাদায়ক অনুভূতি। পুরুষ, তুমি নারীকে এত সরল ও কোমল ভেবো না। প্রয়োজনে সে সতীও হতে পারে, আবার চণ্ডীর রূপও নিতে পারে। তো খুবই ছোট একটা কবিতা, বৈশালীর লেখা, খুবই সুন্দর কবিতাটি। আশা করি সবার ভালো লেগেছে। হাই জহিনা, থ্যাংক ইউ, জয়েন করেছো, ধন্যবাদ তোমাকে। সুস্মিতা, আচ্ছা, জ্যোতি চৌধুরী ইজ ওয়াচিং, সবাই সঙ্গে থেকো। আচ্ছা, আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে জানাবেন সাথে করে। মানে আপনাদের শুনতে ফিল হচ্ছে না তো সেটা বলবেন। তো আমি এটা নারীদের নিয়ে একটা কবিতা বললাম এখন, আর এখন আমি চলে যাব প্রকৃতির কাছে। আচ্ছা, আমরা সবাই একটা সংসারে একটা দায়িত্ববদ্ধ, প্রত্যেকই সংসারের কাছে কোনো না কোনোভাবে দায়িত্ববদ্ধ। যেমন কেউ সংসারের কাজে সংসারের মানে প্রত্যেক দিনের সংসারের কাজকর্মের প্রতি একটা দায়িত্ববদ্ধ, কেউ অফিস কাছারি করছেন সেখানে দায়িত্ববদ্ধ, কেউ সন্তানের প্রতি দায়িত্ববদ্ধ। তা আমরা আমাদের দায়িত্বগুলো এড়িয়ে আমরা সবসময় একটা দায়িত্বের মধ্যে থাকি, সবসময় একটা টানাপোড়েনের মধ্যে থাকি। অনেক সময় কিন্তু আমাদের ইচ্ছে হয় যে এই সব কিছু ছেড়ে ছুড়ে এই প্রকৃতির মধ্যে কথা আমরা মিলিয়ে যাব। যেমন যখন আমরা আকাশের মেঘগুলোকে দেখি আকাশের মধ্যে ভেসে বেড়াতে, তখন মনে হয় যে মেঘগুলো এত সুন্দরভাবে আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছে, প্রতিদিন ওদেরকে দেখতে পারি। ওদের তো কোনো টানাপোড়েন নেই, হ্যাঁ, ওদের তো কোনো দায়িত্ব নেই, ওদের তো কোনো পিছু টান নেই। তো আমার কেন মনে হয় যে ওদের সাথে কোথাও যেন হারিয়ে যাব, দূরান্তে কোথাও যেন হারিয়ে যেতে ইচ্ছে করে। সেটা নিয়ে শুভ দাশগুপ্তের আরেকটি লেখা মেঘ বলল, আরেকটি কবিতা, সেটা এখন আমি পড়ব। খুবই সুন্দর কবিতা, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, কবিতাটির নাম হলো গিয়ে মেঘ বলল, লিখেছেন শুভ দাশগুপ্ত। খুব সুন্দর কবিতা পাঠ। ধন্যবাদ স্যার, আপনাকে যেহেতু আমি পার্সোনালি চিনি না, কোনোদিন কথা হয়নি, তবু অনেক ধন্যবাদ, আপনি আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। আপনার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি এবং সবাইকে আমার কবিতা পাঠ শোনাতে পারছি। আশা করি সবাই আপনাদের ভালো লাগবে।
খুব ভালো লাগছে দিদি শুনতে। থ্যাংক ইউ জহিনাথ, থ্যাংক ইউ বিশ্বজিৎ স্যার। আচ্ছা, তো আমি মেঘ বলল কবিতাটি শুরু করছি। মেঘ বলল, যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। তো এই ছিল শুভ দাশগুপ্তের লেখা মেঘ বলল কবিতাটি। ভালো লেগেছে নাকি আপনাদের? বিশ্বজিৎ চৌধুরী, ভালো, থ্যাংক ইউ, সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ দোয়েল, থ্যাংক ইউ তোমাল, থ্যাংক ইউ জহি, থ্যাংক ইউ রিমি। আচ্ছা, সঙ্গে থাকবে, খুবই ভালো লাগছে তোমাদের যে ভালো লাগছে, তোমাদের যে আমি মানে আনন্দ দিতে পারছি আমার কবিতার মাধ্যমে, সেটাই কিন্তু আমার কাছে খুব বড় পাওয়া। আমি আগেই বলেছি আমি কোনো শিল্পী নই, হ্যাঁ, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, গুণী ব্যক্তিরা আছেন এখানে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এখন আমি যেহেতু এখন কোভিড-19 মানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে চারিদিকে, আমরা সেই কারণে আমরা সবাই ঘরে আছি, লকডাউন চলছে। সেই কোভিড-19-এর উপর একটি কবিতা আমাদের এখানেরই একজন লেখিকা, আমাদের হাইলাকান্দি জেলার একজন লেখিকা, স্বনামধন্য লেখিকা অনন্যা ভট্টাচার্য, উনি লিখেছেন কোভিড-19-এর নিয়ে একটা কবিতা, সেটা এখন আমি আপনাদের সামনে পাঠ করে শোনাবো। থ্যাংক ইউ বৈশালী, তোমার একটা কবিতা আমি ইতিমধ্যে পাঠ করে নিয়েছি, নারী কবিতাটি, জানি না তুমি শুনেছো কি না, পরে শুনে নিও যদি না শুনো। আচ্ছা, যাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, আমি কিন্তু পরে আপনাদের রিপ্লাই করে দেব, কারণ আমি কবিতার সময় তো সবার কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি কোভিড-19 কবিতার। অনন্যাদি তুমি আছো কি না জানি না, তুমি দেখবে পরে। আচ্ছা,
কবিতাটি লিখেছে অনন্যা ভট্টাচার্য, উনি হাইলাকান্দি রাজ্যের স্বনামধন্য লেখিকা। কবিতাটির নাম কোভিড-19। মহামারীর চেয়েও ভয়াবহ অতিমারী রূপে তোমার প্রকাশ, জীবশ্রেষ্ঠ মানুষকে নাস্তানাবুদ বানিয়ে নিজে রূপান্তর ঘটিয়ে ফিরছ দেশে দেশে। এ যেন এক লুকোচুরি খেলা। অতি সভ্য আমরা আজ বিপর্যস্ত, নির্দিষ্ট সীমারেখায় আবদ্ধ। পৃথিবী কিন্তু বুক ভরে শ্বাস নিচ্ছে। আকাশ আজ অনেক বেশি নীল। পাখিরা মন খুলে সমস্ত দিন কিচির মিচিরে ব্যস্ত। নদ নদী অনেকাংশে দূষণ মুক্ত। ফিরছে কুমির, ফিরছে শুশুক, প্রকৃতি শোধনে ব্যস্ত। শোধন ক্রিয়ার পর কোভিড-19 দাপট কমবে। সভ্যতার ধ্বজা নিয়ে আমরাও এগোবো নতুন যুগে। এর আগ অবধি থাকি না একটু নিরালায়, নিভৃতে, একাকী, নিজের মতো। তো খুবই ছোট্ট কবিতা এটি, খুবই সুন্দর কবিতা কোভিড-19। এটা অনন্যা ভট্টাচার্যের লেখা। আশা করি আপনাদের ভালো লাগছে। অনন্যা এই তো দিদি আছে। কেমন লেগেছে দিদি আপনার লেখা কবিতাটি পাঠ করলাম? শুভ সন্ধ্যা সুব্রত দাস, খুব ভালো, থ্যাংক ইউ। কৃষ্ণা রায়, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি আরেকটা কবিতায় যাচ্ছি, আধুনিক কবিতা। সেটি আমার খুবই প্রিয় কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আমরা কি হয়, এটা সবার সাথেই হয়, আমরা সবাই কোনো না কোনোভাবে কাউকে অনেক কথা দিয়ে থাকি। তারপর এমন হয়েছে কথাটা আমরা রাখতে পারি না। আমাদেরকে অনেক সময় অনেক কথা দিয়ে থাকেন, কিন্তু কথাটা রাখা হয় না অনেক সময়। সেই নিয়ে একটা কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, কেউ কথা রাখেনি। সেটা খুবই সুন্দর একটি কবিতা। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন, কবিতাটি শুনুন। খুব সুন্দর দিদি, থ্যাংক ইউ বৈশালী। সাথে থেকো। আমি জানি না কতটুকু তোমাদের আমি আনন্দ দিতে পারছি, কিন্তু চেষ্টা করছি। আচ্ছা, কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সে বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরে ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে।
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। তো এই ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কবিতাটি। কেমন লেগেছে আপনাদের? মেজিকে থ্যাংক ইউ, সুস্মিতা চন্দ্রধর থ্যাংক ইউ, সোনালী গোস্বামী খুব সুন্দর থ্যাংক ইউ। পাশে থেকো আর প্লিজ শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। আমার তো অনেক কমেন্ট স্কিপ হয়ে গেছে। আচ্ছা জহিনাথ প্রশ্ন কবিতা, ঠিক আছে আমি চেষ্টা করব। আচ্ছা এখন ঠিক আছে, এখন তসলিমা নাসরিন একজন খুবই নাম প্রসিদ্ধ একজন লেখিকা। উনার লেখার মধ্যে অনেক ধরনের মানে একটু, যদিও উনি একটু তির্যক কবিতা লিখে থাকেন, তবুও ওনার লেখা আমার সবসময় আমার হৃদয়কে ছুঁয়ে যায়। তো একটা কবিতা, সেটা হলো গিয়ে ভেঙে চুরে কেউ ভালোবাসেনি। তসলিমা নাসরিনের আমার দুটো কবিতাই আছে আমার কাছে এখন সেটা হলো ভেঙে চুরে কেউ ভালোবাসেনি, আর একটা হলো 1500 সাল। তো আমি এখন ভেঙে চুরে কেউ ভালোবাসেনি সেটাই শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। আর তারপর আমি আচ্ছা চলে যাবো। খুব সুন্দর, থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ সুপ্রিয় দে, থ্যাংক ইউ রিমি, খুব সুন্দর থ্যাংক ইউ, সাথে থেকো। আচ্ছা, তসলিমা নাসরিন লেখা ভেঙে চুরে কেউ ভালোবাসেনি, অভূতপূর্ব, থ্যাংক ইউ তোমার। শুরু করছি আমি। কি হচ্ছে আমার এসব, যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে, বুঝি মন বসছে লেখায় পড়ায়, আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু মন আনন্দ দিক। মন নিয়ে যত ঝামেলা, আসলে মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। সবারই হয়তো সব কিছু হয় না, আমার যে হয় না তা হয় না। তুমি কাল জাগালে, গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে, মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই। আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি। আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনোদিন। এত প্রেম কেউ দেয়নি, এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি। তুমি এত প্রেমিক কি করে হলে? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? শেখালো কে? যে রকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আর এই শেষ বয়সে এসে যখনই শরীর খেয়ে নিচ্ছে 101টা অসুখ পোকা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দে, মন ভরিয়ে দে, তখন সব কিছুকে স্বপ্নই তো মনে হবে।
স্বপ্নই মনে হয়। তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না। হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে। আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে। আমি আসলে খুব ভালোবাসি। আগে কখনো আমার মনে হয়নি উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়োয় পাঠিয়ে দিতে পারে। আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি। তো এই ছিল তসলিমা নাসরিন লেখা ভেঙে চুরে কেউ ভালোবাসেনি। কেমন লেগেছে আপনাদের? থ্যাংক ইউ। আচ্ছা, তো আধুনিক কবিতা তো অনেকগুলো শোনালাম। তো এখন আমি চলে যাই কবিগুরুর লেখা কবিতার মধ্যে। কবিগুরুর অনেকগুলো কবিতা আমার খুব ভালো লাগে, সবগুলো তো পড়ে শোনানো যাবে না এখন। তো আমি ওনার একটা কবিতা খুব ভালো লাগে, সেটা বোঝাপড়া, সেটা এখন পাঠ করে শোনাচ্ছি। বোঝাপড়া খুবই প্রসিদ্ধ কবিতা, খুবই সুন্দর একটা কবিতা বোঝাপড়া। আচ্ছা, অ্যাকচুয়ালি একটা কবিতাকে আমরা একটা কবিতাকে একজন শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার সবথেকে মানে সুন্দর মাধ্যম হলো গিয়ে কণ্ঠর দ্বারা যদি একটা কবিতাকে একজন শ্রোতার কাছে পৌঁছে দেওয়া যায়, সেটার মতো সুন্দর আর কিছু হয় না। কিন্তু অনেক সময় আবহতেরও অনেক প্রয়োজন আছে সেটাকে শ্রুতিমধুর করে তুলতে। সেটা যদি আমরা কোনো স্টেজে প্রোগ্রাম করে থাকি তখন আবহ সঙ্গীতের খুবই প্রয়োজন হয়। কারণ একটা নাচ গানের মধ্যে যদি কবিতা বলতে হয় অনেক সময় ধরে, তখন আবহ সঙ্গীতটা খুব প্রয়োজন। কিন্তু এখন তো আমার কাছে সেরকম আবহ সঙ্গীত নেই, তাই আমি কণ্ঠ দ্বারা যতটুকু পারছি আপনাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখন শুরু করব কবিগুরুর লেখা বোঝাপড়া কবিতাটি। থ্যাংক ইউ জহি, থ্যাংক ইউ রিমি। আচ্ছা, তো শুরু করছি বোঝাপড়া কবিতাটি। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা সে ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি।
আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তো এটি ছিল কবিগুরুর খুবই সুন্দর কবিতা, আমার খুবই প্রিয় কবিতা বোঝাপড়া। থ্যাংক ইউ জহিনা, থ্যাংক ইউ রিমি, একটি থেকে আরেকটি অসাধারণ। থ্যাংক ইউ, তোমাদের ভালো লাগছে শুনে, খুবই ভালো লাগছে। আচ্ছা, জহি বুধহয় বলেছিল আমাকে প্রশ্ন কবিতাটি পড়ার জন্য। ঠিক আছে, আমি পড়বো। আমার কাছে সময় আছে 7:13। আচ্ছা, আমি আরেকটি কবিতা এখন, কবিগুরুর লেখা আরেকটি কবিতা আছে, সেটি হলো কি উদাসীন। এটাও আমার খুবই প্রিয় কবিতা, উদাসীন, কবিগুরুর লেখা। সেটা আমি এখন পাঠ করব, তারপরে আমি প্রশ্ন কবিতাটিতে যাব। আচ্ছা, শুরু করি তাহলে উদাসীন কবিতাটি। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে। মনও নাহি মোর কিছুতে, নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতে, থাকি নিচুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু কাড়াকাড়ি আর কারিনে। যাহা যেতে চায় ছেড়ে দেই তারে তখুনি, বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলিও কখনো সহসা তাদের নারিনে। মনো দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় সরিত বরণে। এতদিন পরে ছুটিয়া ছুটি, মনো ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবারে যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেরি তারে ভাঙা বেরিগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সমছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মনো নাহি মোর কিছুতেই,
তাই ত্রিভুবনও ফিরিছে আমারই পিছুতে, সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। তো এই ছিল কবিগুরুর আমার আরেকটি প্রিয় কবিতা উদাসীন। কেমন লেগেছে আপনাদের? অনন্যারা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। বিশ্বকল্যাণ দাস, থ্যাংক ইউ। আচ্ছা, মধুমিতা গাঙ্গুলি, ভালো লাগছে, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, সহযোগিতা করছেন, দেখছেন, সবাইকে অনেক অনেক সুন্দর। আচ্ছা, টুকলু আছো তো না? তো টুকলু যেহেতু আছো, টুকলু, তাহলে টুকলুর একটা লেখা কবিতা আমি পড়ে নিই। সেটা হলো গিয়ে 25শে বৈশাখ। সেটা ও আমাকে রবীন্দ্র জয়ন্তীর দিন লিখে দিয়েছিল, খুবই সুন্দর ছোট্ট কবিতা 25শে বৈশাখ। সেটা আমি পড়ে নিই, যেহেতু ও এখন আছে, দেখতে পাচ্ছে। তো টুকলুর একটা লেখা কবিতা 25শে বৈশাখ। টুকলু দাসও এই গ্রুপেরই একজন মেম্বার, পরিমঞ্জের ছেলে, খুবই ভালো লিখে ও। ওর লেখা সবসময় আমি দেখি গ্রুপে, খুবই ভালো লাগে। তো ওর একটা কবিতা 25শে বৈশাখ, সেটা এখন পাঠ করছি। তমাল আছো নাকি? তমাল যদি থাকো, তমালেরও একটা কবিতা আমি পড়ে শুনিয়ে দেব। আচ্ছা, প্রশ্ন কবিতাটা আমি বের করে রাখছি। এরপরে আমি প্রশ্ন কবিতাটি পড়বো। জহি, থেকো সাথে। আচ্ছা, টুকলুর লেখা 25শে বৈশাখ। হে কবি, লহমোর অন্তরের প্রণাম তোমারই রাঙা চরণে। আজ তোমার জন্মদিনে করি এই নিবেদন, প্রাণের সহসা কণ্ঠে মম প্রিয় সেই তুমি গুরুজন। আজি তোমার চরণে নত মম প্রাণ, উচ্চ শিরে উদ্বেলিত মাথা, পয়ার ছন্দ লয় রীতি খুঁজে সবাই তোমার গানের টানে। আজ এই দুর্ভিক্ষের দিনে বারংবার মনে করিয়ে দে তোমার সেই বাণী। সত্য শুধু কামনায় মিথ্যা চিরমরণ পিপাসা, দেহহীন স্নেহহীন অশ্রুহীন বৈকুণ্ঠ স্বপ্ন। যমদারে বৈতরিণী সেথানায় অমৃতের আশা, ফিরি ফিরি আসি তাই ধরা করে নিত্য আমন্ত্রণ। তুমি মূর্খ জ্ঞানী পাঠক সমাজের প্রাণের ছিলে, প্রাণে আছো, নবপ্রজন্মের প্রাণে থাকবে সদাই। তুমি বলতে শিখিয়েছ এই দুর্দিনে, আমার উদ্ধৃত অন্ন তোমার, ক্ষুধার অন্ন তোমার নয়। লহমোর অন্তরের প্রণাম তোমারই রাঙা চরণে, আজি 25শে বৈশাখে তোমারই জন্মদিনে। এটা ছিল টুকলু দাসের লেখা 25শে বৈশাখ কবিতাটি। টুকলুকে হ্যাঁ ধন্যবাদ বোন। আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে নাকি তোমার কবিতাটি? বলো। আচ্ছা, নেট স্লো আছে, এই সবার কমেন্ট আসছে না সঙ্গে সঙ্গে। আচ্ছা, এখন আমি প্রশ্ন কবিতাটি পড়ছি। জুহি অনেক সময় ধরে বলছে আমাকে প্রশ্ন কবিতাটি পড়ার জন্য, চেষ্টা করছেন। থ্যাংক ইউ দাদা বিশ্বজিৎ স্যার, থ্যাংক ইউ, খুব সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো আবৃত্তি হয়েছে, থ্যাংক ইউ টুকলু দাস। আচ্ছা, প্রশ্ন। প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে।
আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসংশয়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। তো এইটা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি। অনেক দিন পরে পড়েছি কবিতাটি, সেই ছোটোবেলায় পড়েছিলাম আর আজকে পড়লাম। থ্যাংক ইউ সাধারণ, থ্যাংক ইউ জহি, থ্যাংক ইউ। আচ্ছা, তমাল যেহেতু আছে তো তমালের একটা কবিতা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। সে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে, তমাল ভট্টাচার্য, ও কাটলিছড়ার ছেলে, অনেক সুন্দর কবিতা লিখে। ওর একটা কবিতা এখন পাঠ করছি। যেহেতু আমরা সবাই গ্রুপের মেম্বার তাই সবারই কবিতা পাঠ করব। আচ্ছা, কোনটা পাঠ করি? তোমার তো সবগুলোই সুন্দর। আচ্ছা, ও মাকে নিয়ে একটা খুব সুন্দর একটা কবিতা লিখেছিল, খুবই ছোট্ট কবিতা, মায়ের মন। সেটা নিয়ে আশা করি সেটা পড়লেও ভালো, খুব সুন্দর হয়েছে সৌরভ পাল, থ্যাংক ইউ। আচ্ছা, মায়ের মন, তমাল ভট্টাচার্যের লেখা, সেটা আমি এখন পড়ব। যখন আমি ছোট্ট ছিলাম তোমার কোলে, তুমি আমায় বড় করেছো আঁচলের অন্তরালে, জানি না তোমায় কি দিতে পেরেছি এত বড় হয়ে, মাগো আমি বড্ড খুশি শুধু তোমাকে পেয়ে। যখন আমি ঘরে আসি তোমার জিজ্ঞেস কি খেয়েছি, মায়ের চিন্তা থেকে গেল এই খাবারে কি তৃপ্তি পেয়েছি। তোমার রান্নায় যে তৃপ্তি আসে, যা দাও গো মা ভালোবেসে। থাকো তুমি চিরসুখী, থাকো আমার কাছে, থাকবো তোমার বাধ্য হয়ে যতদিন আমি বেঁচে। খুবই সুন্দর কবিতা, ছোট্ট কবিতা, তবু খুবই সুন্দর কবিতা, আমার খুব ভালো লেগেছে, এর জন্য আজ বললাম, ভালো লেগেছে ভীষণ। থ্যাংক ইউ অনন্যা দিদি, মনীষ ভট্টাচার্য, অপূর্ব, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ যারা দেখছেন, সহযোগিতা করছেন, থ্যাংক ইউ রিমি। তোমার কবিতাটি পড়লাম, ভালো লেগেছে নাকি তোমার জানাবে। আচ্ছা, তো এখন আমি আরেকটি কবিতা, আমার খুবই প্রিয়, বছর চারেক পর, সৃজা ঘোষের লেখা, খুবই প্রিয় কবিতা আমার, এটা পড়তেই হবে আজকে। 750। আচ্ছা, বছর চারেক পর, সৃজা ঘোষের লেখা, কবিতাটি এখন পড়ব। সঞ্জয় ভট্টাচার্য, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করবেন লাইভটাকে, যাতে সবাই আপনাদের সাথে দেখার সুযোগ পায়, সেই সঙ্গে গ্রুপটাকেও ছড়িয়ে দিন। আমাদের স্যারের, বিশ্বজিৎ স্যারের একটা সুন্দর সাজানো গ্রুপ, এটা সবাই জানতে পারো, গ্রুপটার সম্বন্ধে যত বেশি শেয়ার করবেন সবাই জানতে পারবে, আর সেই সঙ্গে সবাই দেখতেও পারবে। আচ্ছা, তো শুরু করছি আমি এখন, বছর চারেক পর, সৃজা ঘোষের লেখা। দেখা হলো বছর চারেক পর, তুইও এখন অন্য কারোর বর, অন্য কারোর ঘর, এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচের চুম্বকটাও নেই, ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই, এখন অনেক শান্ত হয়েছিস, রকচটা সেই চোখ দুটো সংসারী,
বছর চারেক পরে আবার দেখা, মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপদারি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটার মাখিস। নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাল্পনা আঁকিস। আমার মতন সেও কি অভিমানী, চুল খুলে দে লাল টিপ সেও পরে। আচ্ছা অমন ঝোপকে পোহায় কে তোর, কে বা এমন মিথ্যে নালিশ করে? নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে। আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আঁতেল ছবি বাজে? এখনো কি ঠান্ডা লাগার ধাত? মাথা মুছিস কার বকুনি খেয়ে? ফুটবলে আর হাত পা কাটিস নাকি? ভাল লাগে আর কাব্যি করা মেয়ে? আগের মতোই দেরিতে ঘুম ভাঙে, নাকি নতুন আগেই জাগায় তোকে? কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে যাওয়ার ঝোঁকে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার, নাকি এখনো তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার? সেই ব্যথাটা আজও জ্বালায় খুব, সেও কি জানে কপাল টিপে দিতে? আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে। তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই, নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, আগের মতো না কুচুনোস কেন? এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস, আমার বেলায় চেনের বাড়াবাড়ি। নতুন মানুষ দিব্যি রেখেছে তো, কখনো তার জন্য বলিস আরি? কাবাব আজও এমন ভালোবাসিস? মাংস খেকো নাম কি দিতাম সাধে। আজকে দেখি ভিড়ের মাঝে তোকে, সত্যিগুলোই বলতে কেমন বাঁধে। আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস? তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস। আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় অহর্নিশ। সেও কি খুব তুই পাগলি মেয়ে, চশমা পরে কথায় কথায় কাঁদে? সেও কি ভীষণ কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে? সে বুঝি খুব বকবকি এ নয়, স্বল্পভাষী, চাইতি যেমন তুই। আজকে কেমন নরম দেখায় তোকে, একটা ভিড়ে থমকে গেছে দুই। এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে। আমার মতো ওকে তো ভোগে, শরীর খারাপ হলেই তোকে চায়। বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায়। ইনসোমিনিক সে নিশ্চয় নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব চোখ ফেরালেই। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো নতুন ঘরে বেশি আলো। আমার মতো জ্বালায় না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর, তুই এখনো আমার একার ঘর, আমার একার বর। তো এই ছিল বছর চারেক পর কবিতাটি, সৃজা ঘোষের লেখা খুবই হৃদয়স্পর্শী কবিতা, তাই আপনাদেরকে শোনালাম আজকে। কেমন লেগেছে আপনাদের? অসাধারণ চক্রবর্তী, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তোমাল বা দিদিভাই খুব সুন্দর আবৃত্তি করলেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তোমাকে পাশে থেকেছো সেই জন্য। আচ্ছা এখন আমি আবার
সময় তো বেশি নেই, তাই এখন আমি আবার চলে যাচ্ছি বৈশালীর লেখা আরেকটি কবিতা, বৃদ্ধাশ্রম। সে বৃদ্ধাশ্রম নিয়ে একটা কবিতা লিখেছিল, খুবই সুন্দর কবিতাটি। বৈশালী দাসের লেখা, সেই গ্রুপেরই একজন মেম্বার, ওর লেখা একটি কবিতা আবার পাঠ করব। খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ নির্ময় দে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সঙ্গে থাকবেন সবাই। বৈশালী দাসের আরেকটা কবিতা, বৃদ্ধাশ্রম। 10 মাস 10 দিন আজ জন্ম নেবে খোকা, মায়ের নাড়ি ছিঁড়ে এবার ভূমিষ্ঠ হলো খোকা। কান্না ভেজা চোখে খোকা উঠল যখন কেঁদে, মায়ের বুক ধরল না আর খোকার মুখ দেখে। 1.5 বছর পরে খোকা পাড়ি দিতে শিখে, মা বলে ডাকে খোকা আদর হাসি মেখে। মায়ের কাছে বায়না তার হাজার রকম করে, খোকা মায়ের চোখের মণি হাজার লোকের ভিড়ে। খোকা এবার ছাত্র হলো, পড়াশোনায় বেশ ভালো, মায়ের কাছেই প্রথম শিক্ষা তার শুরু হলো। বিয়ের উপযুক্ত এখন খোকার বয়স 30, বউয়ের চোখে খোকার মা 2 চোখের বিষ। খোকার যেন বিরক্তিকর লাগে মায়ের কথা, মায়ের দেওয়া স্নেহ যেন সব যায় বৃথা। বউয়ের এখন কঠিন বায়না খোকার মাকে জুড়ে, মায়ের সাথে থাকবে না আর একসাথে এক ঘরে। বউয়ের কথায় মায়ের কাছে খোকা প্রস্তাব রাখে, বৃদ্ধাশ্রমে যাবে এবার খোকা বলল মাকে। মা ভাবেন আমার খোকা চায় না এখন আমায়, তাই বুঝি দিন ফুরিয়ে এলো বুঝলাম খোকার কথায়। অবশেষে আজ খোকার মা থাকেন বৃদ্ধাশ্রমে, সেই মা না থাকলে খোকা আজ থাকতো অনাথাশ্রমে। এ ছিল বৈশালী দাসের লেখা কবিতা বৃদ্ধাশ্রম। ভালো লেগেছে নাকি আপনাদের জানাবেন। খুব সুন্দর, অনাম্যা রয়, খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনারা দেখছেন, পাশে আছেন, খুবই ভালো লাগছে। বৈশালী আছো কিনা জানি না, পরে তুমি শুনে নিও, তোমার কবিতাটি আমি পাঠ করেছি, বৃদ্ধাশ্রম। আচ্ছা, তো জীবনানন্দ দাশের কবিতা পাঠ করা হয়নি, এবার আমি জীবনানন্দ দাশের একটা কবিতা পাঠ করছি। সেটা হলো গিয়ে বনলতা সেন কবিতাটি এখন পাঠ করব। জীবনানন্দ দাশের কবিগুরুর কবিতা পাঠ করেছি, পাঠ না করলে এটা কি সুন্দর আবৃত্তি। থ্যাংক ইউ টুকলু আছো, থ্যাংক ইউ জমিনাথ হাট্টাচিং, খুবই থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি বনলতা সেন কবিতাটি পাঠ করছি, সেটা হলো গিয়ে জীবনানন্দ দাশের লেখা। খুব সুন্দর লাগছে মিস, থ্যাংক ইউ বন্দনা, থ্যাংক ইউ। তুমি জয়েন করেছো, খুব খুশি হয়েছি, তুমি আমার ছাত্রী। আচ্ছা, বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণের, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার
কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। তো এই ছিল জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কবিতাটি। থ্যাংক ইউ রিমি, থ্যাংক ইউ দেবযানী ভৌমিক, চক্রবর্তী মা, ভালো লাগলো, থ্যাংক ইউ। আজ আমি পেজে প্রথম লাইভে এসেছি। যদি আপনাদের ভালো লাগে, আমার কবিতা, তাহলে আরেকদিন আবার আসবো, আবার ভালো ভালো কবিতা শোনাবো, আরও সুন্দর সুন্দর কবিতা। আপনারা এত সহযোগিতা করেছেন আমাকে, এটাই অনেক পাওনা আমার। আচ্ছা, এখন আমার আরেকটি খুবই সুন্দর কবিতা, মানে প্রিয় কবিতা। আই থিঙ্ক আমার যদি টাইম হয়ে যায়, প্লিজ কেউ আমাকে বলবে। আই থিঙ্ক 8:30 অবধি আমার টাইম। আচ্ছা, আমার টাইম যদি শেষের পথে আসে আমাকে একটু বলবে কেউ। এখন আমি, ঠিক আছে, আমি আরেকটি আমার প্রিয় কবিতা শুরু করছি। সেটা হলো কি, তুই চাই কবিতাটি। আমি জানি না কবিতাটি আমার সংগৃহীত কবিতা, সেটি কে লিখেছেন আমি জানি না, কিন্তু কবিতাটি আমার যখন প্রথম শুনেছিলাম আমার খুবই ভালো লেগেছে, এবং সেটা আমি আজকে এখানে বলবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তুই চাই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা। সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা, তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপরে ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা, ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকমই একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। তো এটা ছিল তুই চাই কবিতাটি, খুবই হৃদয়স্পর্শী কবিতা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো
তুই চাই কবিতাটি পাঠ করলাম, ভালো লেগেছে কিনা আপনাদের জানাবে। অসাধারণ কবিতা, আমার ভীষণ প্রিয়, আপনার কণ্ঠে আরও অসাধারণ লাগলো। থ্যাংক ইউ রিমি, থ্যাংক ইউ। আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমারও ভালো লাগবে। আচ্ছা, নেক্সট আমি আমাদের হাইলাকান্দিরই আরেকজন আমার অনেক সিনিয়র, উনি হরিচরণ মহামায়া, হাইলাকান্দির একটি প্রসিদ্ধ বালিকা বিদ্যালয় হরিচরণ মহামায়ের হেড টিচার, উনি রীতাচন্দ্র ম্যাডাম, উনি একটি কবিতা লিখে গেছিলেন। সেটা হলো সমস্ত সেবাকর্মী মায়েদের প্রতি, যারা এই লকডাউন চলাকালীন, আমরা তো সবাই ঘরে আছি, কিন্তু এই যে ডক্টর, নার্স, সেবাকর্মী যারা রাস্তায় রাস্তায় সেবা করছেন, পুলিশ যারা রাস্তায় আছেন, তাদের মায়েদের প্রতি উনি শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটা কবিতা লিখেছেন। সেই কবিতাটি এখন আমি পাঠ করব। ম্যাডাম জানি না দেখছেন কি না, তো পরে নিশ্চয়ই উনি দেখবেন। সমস্ত সেবাকর্মী মায়েদের প্রতি লেখা ওনার এই শ্রদ্ধাঞ্জলিমূলক কবিতা, তো আমি সেটা এখন পাঠ করছি। তুমি কেঁদো না তো মা, তুমি তো বীরাঙ্গনা, যে যাই বলুক আমাকে তুমি যন্ত্র বানাওনি, সযত্নে করেছ মানুষ। সামান্য ছুতো একদিন যারা আমাদের গায়ে হাত তুলতো, গালি দিত, থুতু ছেটাতো বাক্যবাণে, তারাই দেখো আজ সকাতরে হাত জোর করে ভগবানের প্রতিভু মানে। আমি পুলকিত হয়ে গলে যাই না, আবেগেও যাই না ভেসে, গর্বেও ফুলে ফেঁপে উঠি না, আমি তো জানি আমার কাজ। রাত দিন এক করে খিদে তেষ্টা বিশ্রাম ত্যাগ করে কর্তব্য করে যাই প্রাণপণে। ভুলে যাই আমিও মানুষ, আমারও পায় খিদে, পায় ঘুম। দুঃখ করো না মা, করো না ভয়, তুমি সুখী হও ভেবে তোমার সন্তান স্বার্থপর নয়। দেশের জন্যে, দোষের জন্যে সে আজ ভয়কে করেছে জয়। তো এই ছোট্ট কবিতাটি উনি প্রত্যেক সেবাকর্মী মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে লিখেছেন, যারা আমাদের জন্য প্রতিদিন সেবা করে যাচ্ছেন। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেহেতু দেখা দিয়েছে, এর মতো কঠিন মুহূর্তে ওনারা ডক্টররা, নার্সরা, পুলিশ অফিসাররা, অন্যান্য সাফাই কর্মীরা যেভাবে ওনাদের জীবন দায় রেখে উনি আমাদেরকে প্রতি মুহূর্তে সেবা করে যাচ্ছেন, সেই সেবাকর্মী মায়েদের মনের অবস্থার উপর নজর রেখে উনি কবিতাটি লিখেছেন। তো আমি এটাই পড়েছি এখন, আশা করি আপনাদের ভালো লেগেছে। অসাধারণ কবিতাটি আমার ভীষণ প্রিয়। আচ্ছা, এখন আমি সব ধরনেরই কবিতা পড়ার ট্রাই করছি। এখন আমি যেহেতু শহীদ দিবস সামনে, 19শে মে শহীদ দিবস সামনে আসছে, বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, সেই বাংলা ভাষা নিয়েই আমাদের আজকালকার জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে ওদের এত অনীহা, সেইটার প্রতি নজর রেখে কবি ভবানী প্রসাদ মজুমদার একটি সুন্দর কবিতা লিখে গেছেন। বাংলাটা ঠিক আসে না, আমাদের শহীদরা আমাদের বাংলা ভাষার জন্য আজকে যারা বলিদান দিয়েছেন, সেই বাংলা ভাষাটার প্রতি আজকে আমাদের যারা নিউ জেনারেশন, ওদের এত অনীহা, ওরা সবাই বেশিরভাগই ইংলিশ, শুধু ইয়ং জেনারেশনের না, আমরা মা বাবারাও আমাদের ছেলে মেয়েকে বাংলা মিডিয়ামে না পাঠিয়ে ইংলিশ মিডিয়ামে পড়তে পাঠাই, হিন্দি মিডিয়ামে পড়তে পাঠাচ্ছি, কারণ বাংলার প্রতি যেন একটা অনীহা দেখা যায় সবসময় সবার ক্ষেত্রে। তো এই বাংলা ভাষার প্রতি অনীহাটা
মানে নিয়েই উনি একটা কবিতা লিখেছেন, বাংলাটা ঠিক আসে না, একটু মজার কবিতা। এখন আমি পাঠ করব ভবানী প্রসাদ মজুমদারের, আশা করি ভালো লাগবে আপনাদের। বাংলাটা ঠিক, আচ্ছা শুরু করছি। বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস ওদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘেন ঘেনে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোমবাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি এংলা পেংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে, কেউ বোঝে না বাংলা ভাষা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তো এই ছিল ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না। আপনাদের কেমন লেগেছে? খুব ভালো আবৃত্তি হচ্ছে। থ্যাংক ইউ টুকলু দাস, থ্যাংক ইউ তমাল, থ্যাংক ইউ রিমি, তোমরা দেখছো প্রথম থেকে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা টাইম আছে নাকি? আচ্ছা আরও 20 মিনিট আছে। আচ্ছা এখন আমি রজশুভ্র মজুমদারের লেখা একটি কবিতা পাঠ করব। সেই কবিতাটির নাম হলো গিয়ে বাড়ি। কবিতাটির নাম বাড়ি। আমরা অনেক সময় হয় না, খুব আফসোস করি যাদের নিজেদের বাড়ি ঘর নিয়ে, খুব আফসোস করে থাকি। আমার একটা বাড়ি নেই, যদি আমারও একটা সুন্দর বাড়ি হতো, সাজানো গোছানো একটা বাড়ি থাকতো, ফ্ল্যাট থাকতো। সব অনেক সময় অনেকে আমরা আফসোস করে থাকি, যারা আমরা ভাড়া ঘরে থাকি, নিজেদের কোনো বাড়ি ঘর এখনও করতে পারিনি, খুব আফসোস করে থাকি। কিন্তু সত্যি বলতে কি আমাদের কি নিজস্ব কোনো বাড়ি আছে আদৌ? যদি আমরা উপরে চলে যাই না ফেরার দেশে, সেখানে যদি একবার চলে যাই আর সবাইকে চলে যেতেও হবে,
কারণ মানুষ মরণশীল, সবাইকে আমাদের একদিন না একদিন চলে যেতেই হবে। তখন কি আর এই বাড়িটা থাকে? আমাদের থাকে না। তাই কবি এটাই বুঝিয়েছে ওনার কবিতার মাধ্যমে যে আমরা যতই আফসোস করি না কেন, যখন একটা সময় আমরা চলে যাব ভগবানের কাছে, তখন আর এই আফসোস কিছুই থাকে না। সেই বাড়িঘর সব আমরা রেখেই চলে যাই, কিছুই থাকে না, সব একা হাতেই যাই আমরা। এই আফসোসের আর কোনো মানে থাকে না। সেটা নিয়ে রজতশুভ্র মজুমদার একটা সুন্দর রচনা বাড়ি। ছোট ঠাকুমা সারা জীবন আফসোস করে গেলেন, আমাদের নিজস্ব কোনো বাড়ি হলো না। বাদামতলা থেকে বকুলতলা, ট্রলি ভর্তি বাসন কোসন, তালিতাপ্পি মারা তোষক, 1000 বছরের পুরনো ট্রাঙ্ক, বইপত্তর, মুড়ির টিন আর লোহার বালতির ঝনঝন ঝনঝন। আবার বকুলতলা থেকে বাদামতলা, বাদামতলা থেকে বসন্তরায় রোড, একটুখানি জলের জন্য কুরুক্ষেত্র, অন্যের বাড়ি সাফ, বাথরুম পরিষ্কার, অন্যের বাগানে রক্ত দিয়ে ফোটানো গোলাপ, সব ছেড়ে দিয়ে আবার টেম্পো কিংবা ট্রলি, আবার হাঁড়ি করা, আবার অসহ্য তক্তকোষ, জীর্ণ চেয়ার টেবিল, দারুণ রোদ্দুরে ঘেমে রাস্তায় রাস্তায়। অথচ দেখো এবারে বাড়িয়ালি আজ সকালে সাজানো গোছানো সংসার ফেলে কত সহজে ধূপধুনো, ফুলমালা আর হরি সংকীর্তনে বাড়ি খালি করে দিল। বস্তুত আমাদের কারোরই নিজস্ব কোনো বাড়ি নেই। তো এটাই ছিল কবিতাটির সারমর্ম। ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের রজতশুভ্র মজুমদারের খুবই ছোট্ট কবিতা, কিন্তু খুবই হৃদয়স্পর্শী কবিতা বাড়ি। কেমন লেগেছে আপনাদের একটু বলবেন, মেসেজ করে কমেন্ট করে বলবেন। আচ্ছা, আমি এখন আরেকটি কবিতা পড়ছি। মোটামুটি তো সব কবিরই কবিতা পড়া হয়ে গেছে। একজন কবি খুব সুন্দর, মানে ওনার লেখা আমার খুব ভালো লাগে। উনি হলেন গিয়ে আরণ্যক বসু। আরণ্যক বসুর লেখা একটা কবিতা মনে থাকবে, সেটা এখন আমি পাঠ করব, সঙ্গে থাকবেন। আমরা অনেকেই প্রেম করে থাকি, অনেকেই প্রেম করে থাকি, কিন্তু সবার প্রেম তো আর সার্থক হয় না। তো যারা এমনই মানে কিছু ব্যর্থ প্রেমিকরা আছেন, যারা পরজন্মের আশায় বসে থাকেন, প্রেমিকার সাথে নিজের না পাওয়া ভালোবাসাকে নিয়ে স্বপ্ন দেখেন যে পরজন্মে এই করব সেই করব, যাদের মানে প্রেমটা সার্থক হতে পারেনি। তো এরকমই একটা ফিলিং নিয়ে, এটা অনুভূতি নিয়ে কবি আরণ্যক বসু একটা কবিতা লিখে গেছেন। কবিতাটি হলো গিয়ে, কবিতাটির নাম মনে থাকবে। শুরু করছি। আচ্ছা, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে, মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব,
তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানে গান বাঁধব। তোমার ও মন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীলপাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? তো এই ছিল কবি আরণ্যক বসুর লেখা মনে থাকবে কবিতাটি। কেমন লেগেছে আপনাদের? থ্যাংক ইউ তোমাল বা থ্যাংক ইউ। আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে? চলো 5 মিনিট আছে, 5 মিনিট আছে বোধহয় সময়। আচ্ছা, বেশি না, একটা ছোটো কবিতা দিয়ে আমি শেষ করে নেব। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আওয়াজ আসছে? আচ্ছা, তুমি মেসেজ করে বলো। সময় বেশি নেই, আর 5 মিনিট আছে। আচ্ছা, আমি আমার শেষ একটা কবিতা দিয়ে আজকের এই লাইভটা শেষ করব। বাহ, আপনি একটা জয় গোস্বামীর কবিতা সম্ভব হলে বলবে। আচ্ছা গো, আমি তো অনেক মাত্র 5 মিনিট সময় আছে। আমি আরেকদিন, আজকে কিছু মাইন্ড করবে না, আমি আরেকদিন যদি লাইভে আসি তাহলে তখন আমি শোনাবো জয় গোস্বামীর লেখা। আমারও খুব প্রিয় জয় গোস্বামীর একটা প্রাক্তন কবিতা আছে, সেটা আমার খুব প্রিয় কবিতা। সেটা আমি সেদিন শোনাবো, কারণ আজকে একদমই সময় নেই আর আমার কাছে কবিতাটি নেই আপাতত লেখা। আমি সেদিন আপনাকে শুনিয়ে দেবো, আরেকদিন আমি লাইভে আসলে আপনাকে শুনিয়ে দেবো জয় গোস্বামীর লেখা। আচ্ছা, তো আমি সময় নষ্ট করছি না। আমি তাসলিমা নাসরিনের আরেকটি কবিতা 1500 সাল, আমার খুবই ভালো লেগেছে কবিতাটি, তাই আজকে এটাই আমার শেষ কবিতা, এটাই আমি শেষ করে দেবো আমার লাইফটা আজকের। আপনারা যে প্রথম থেকে এভাবে আমাকে সহযোগিতা করেছেন, লাইভটা দেখেছেন, শেয়ার করেছে, সেজন্য অনেক অনেক আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তো আমি শেষ কবিতাটা আবৃত্তি করছি, 1500 সাল, এটাও তাসলিমা নাসরিনে লিখেছেন। শতবর্ষ পরে এই কবিতাটি কেউ না কেউ পড়বে, যে পড়বে সে যদি নারী হয়, সে কি তখনও কেবল নারী? ধরে নিচ্ছি নারী নয়, সে তখন আদ্যপান্ত মানুষ। সে আর 4 দেওয়ালে বন্দিনী, তার পায়ে যে সহস্র বছরের শেকল ছিল সে শেকল নেই, তার হাতে যে কুর্শি কাঁটার খুন্তি ছিল নেই। হাতে উঠেছে কলম, কাস্তে, কোদাল আর কলকবজা। সে মানুষের মতো হাঁটে, দৌড়োয়, হা হা হাসে, মাছের মুড়ো খায়, দুধের সরো, তাকে আর ভুগতে হয় না পুষ্টিহীনতায়। সে যদি নারী হয়, তাকে কেউ পাঠশালায় না পাঠিয়ে ঠেলে দিতে পারছে না জ্বলন্ত উনুনের কাছে।
তাকে আর পড়াতে পারছে না বাল্যবিবাহের ফাঁস, তাকে আর আবৃত করতে পারছে না ভুতুরে বোরখায়। সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে সমান উত্তরাধিকার, সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে জরায়ুর স্বাধীনতা, কন্যা জন্ম। সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে চাঁদ বা সূর্যের নিচে তার অবাধ বসবাস। যে পড়ছে কবিতা, সে নারী বা পুরুষ হোক, সে নিশ্চয়ই ধর্মের গ্রাস থেকে ইতিমধ্যে মুক্ত। তাকে আর 5 বেলা কপাল ঠুকতে হয় না মেঝে, তাকে আর প্রসাদ খেতে হয় না ঠাকুরের। মসজিদ মন্দির ভেঙে গজিয়ে গেছে মনোলোভা ফুলের বাগান। জুসমে জুলুসে নেই, পীরের মাজার নেই, স্বৈরাচারের উৎপাত নেই, কাঁটাতার নেই। বদলে দিগন্ত অবধি রজনীগন্ধার ঘ্রাণ, মুগ্ধ ভালোবাসা। শতবর্ষ পরে নেতার বাড়িতে, শিক্ষাঙ্গনে, শহরে, গ্রামে কি দ্রিম দ্রিম বর্ষণ চলে গুলির, ককটেলের। দুর্ভিক্ষ, দারিদ্র, খরা, ঘূর্ণিঝড়, সন্ত্রাসের দেশে অক্ষত আছে কি শহীদ মিনার, সোপার্জিত স্বাধীনতা, অপরাজেয় বাংলা, জয়দেবপুরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। তখনও কি 21-এর ভোরে খালি পায়ে ফুল দিতে ভিড় করে অগণন বাঙালি? তখনও কি বৈশাখে, শরতে, অঘ্রাণে, ফাগুনে উৎসব হয়? প্রথম প্রভাতের, সাদা মেঘের, নবান্নের, ছড়া পাতার হাওয়ায়? তখনও কি মানুষ মানুষের জন্য গান গায়, কাঁদে? যে তুমি পড়ছো এই কবিতা, তুমি কি জানো 100 বছর আগে কি ভীষণ স্বপ্নহীন অন্ধকারে একাকী হেঁটেছিলাম নত লুব্জ নষ্ট মানুষেরা? দারিদ্র, পারমাণবিক ধোঁয়ায়, অশিক্ষায়, অজ্ঞতায়, জড়ায় ব্যথিতে, ক্লান্ত, ক্লিষ্ট। তুমি বা তোমরা নিশ্চয় হাতের মুঠোয় নিতে পারো সততা ও সমতার আলোকিত ব্রহ্মাণ্ড। আমরা পারিনি। এই সুফলা মাটির শরীর ফুঁড়ে ততদিন নিশ্চয় জন্মগ্রহণ করেছেন আরেক রামমোহন, আরেক ঈশ্বরচন্দ্র, ক্ষুদিরাম, সুভাষ বসু, আরেক রবীন্দ্রনাথ। জন্মেছেন সূর্য সেন, প্রীতিলতা, বেগম রোকেয়া, শেখ মুজিব, জন্মেছে নূর হোসেন। শতবর্ষ পরে সমৃদ্ধ বাংলায় আমার কবিতা যদি ধুলোয় লুটোয়, তবু মাছ ভাতে বাঙালি বাঁচুক। গোলাপের গন্ধে বাঁচুক স্বপ্নবান মানুষ, শুদ্ধ স্নিগ্ধ ভালোবাসায় বাঁচুক। বৃক্ষেরা সবুজ হোক আরো শতবর্ষ পরে, শতবর্ষ পরে। তো এটাই ছিল আমার আজকের শেষ কবিতা, তসলিমা নাসরিনের লেখা 1500 সাল। খুব ভালো হয়েছে সবগুলো। আপনাকে অসংখ্য থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সময় দিয়েছেন, আমাকে আমন্ত্রণ করেছেন। জানি না আপনাদেরকে কতটুকু আমি আনন্দ দিতে পেরেছি। কবিতা একটার পর একটা বলেছি, অনেকখানে তো ভুল হতে ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একসাথে এতগুলো কবিতা বলা যায় না, আপনারাও বুঝতে পারেন। একটা মায়ের কবিতা কি হবে? হ্যাঁ, মায়ের কবিতা আমি বলে নিয়েছি। অর্পিতা দাস মা নিয়ে একটা কবিতা আমি বলেছি, সেটা তুমি শুনে নিও পড়ে, সে আর যখন করব। আর আজকে তো আর টাইম নেই, ওষুধ এত ভালো ভালো কবিতা উপহার দেওয়া যায়। থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি যতটুকু পারি, বিভিন্ন আমার যেগুলো কবিতা খুব প্রিয়, বিভিন্ন রাইটারের লেখা, লেখকের লেখা কবিতা আমি যতটুকু পেরেছি আপনাদের শোনাতে চেষ্টা করেছি। তো আর সময়ও এখন নেই, তাই অন্যদিন যদি আবার আপনাদের সাথে দেখা হয় তাহলে নিশ্চয়ই আরও ভালো ভালো কবিতা উপহার দেব। আপনারা সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, লকডাউনটা মেনে চলবেন। আর আরও সুন্দর সুন্দর স্যার, আমাদের বিশ্বজিৎ স্যার, এই গ্রুপের অ্যাডমিন আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদের জন্য নিয়ে আসবেন ভবিষ্যতে। আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে
আর অসংখ্য ধন্যবাদ আপনাদের, এত সময় আমাদের সাথে ছিলেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে আশা করি। আর আজকের জন্য আসি, বিদায় যাচ্ছি। তো নমস্কার।